আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন এবং আপনার বাৎসরিক করযোগ্য আয় ৩ লক্ষ টাকার অধিক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং আপনাকে নির্দিষ্ট হারে কর দিতে হবে। আমরা এই ভিডিওটিতে দেখব কিভাবে একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো চাকরিজীবীর আয়কর নির্ধারণ করতে হয়। আয়কর নির্ধারণ থেকে শুরু করে আয়কর রিটার্ন পূরণ করে সেগুলো জমা দেওয়া পর্যন্ত সমগ্র কাজগুলিকে মোট 5টি ধাপে করা যায়। আমরা এই মোট 5টি ধাপই এখানে দেখব এবং এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই আপনার আয়কর নির্ধারণ করে এবং রিটার্ন পূরণ করে আয়কর অথরিটির কাছে আপনার রিটার্ন জমা দিতে পারবেন। আসুন আমরা দেখি কিভাবে আমরা এই আয়কর নির্ধারণ করব। আপনার আয়কর নির্ধারণের জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সমগ্র আয় হিসাব করতে হবে। তাই আমরা প্রথমেই আপনার ইনকাম ক্যালকুলেশন করে নেব এবং ইনকাম ক্যালকুলেশনের জন্য এরকম আমরা একটা ছক করে নেব। এই ছকে যে ক্যাটাগরিগুলো আছে, যেমন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাওয়েন্স, কনভেয়েন্স, হাউস মেইনটেনেন্স, এগুলো আপনার প্রতিষ্ঠান ভেদে ভ্যারি করতে পারে। আপনার সুবিধার্থে আপনি এরকম একটি ক্যাটাগরি ওয়াইজ ছক করে নেবেন এবং আপনার এই ইনকাম ক্যালকুলেশনে আপনি সহজভাবেও করতে পারেন। আপনার প্রত্যেকটি ক্যাটাগরিকে আপনি 12 দিয়ে গুণ করে হিসাব করতে পারেন, কিন্তু এরকম ছক আকারে করলে তাতে সম্পূর্ণ এবং নির্ভুল হিসাব পাওয়া যায়। কারণ কোনো মাসে আপনার প্রমোশন হতে পারে, কিংবা কোনো মাসে আপনার ইনক্রিমেন্ট অ্যাড হতে পারে, কিংবা কোনো মাসে আপনি স্পেশাল কোনো অ্যালাউন্স পেতে পারেন। তাই এরকম ছক করে নিলে আপনার সম্পূর্ণ আয়ের হিসাবটি পাওয়া যাবে। আমরা ধরে নিচ্ছি আপনার বেসিক পে 20,000 টাকা। তাহলে আমরা বেসিক পে বাবদ আপনার 12 মাসে পাচ্ছি 2,40,000 টাকা। তারপরে আমরা ধরে নিচ্ছি আপনার হাউস রেন্ট পাচ্ছেন আপনি আপনার বেসিকের অর্ধেক 10,000 টাকা করে 12 মাসে 1,20,000 টাকা, এবং আপনি চিকিৎসা ভাতা পাচ্ছেন 3,000 টাকা করে 12 মাসে 36,000 টাকা, এবং আপনি কনভেয়েন্স বা যাতায়াত বাবদ আপনি পাচ্ছেন 2,000 টাকা করে 24,000 টাকা। এরপরে আপনি আপনার হাউস মেইনটেনেন্স বাবদ পাচ্ছেন প্রতি মাসে 2,000 টাকা করে 12 মাসে 24,000 টাকা, এবং আপনি ট্রাভেলিং বাবদ পাচ্ছেন 2,000 টাকা করে 24,000 টাকা, এবং আপনি লাঞ্চ অ্যালাউন্স পাচ্ছেন 2,000 টাকা করে 24,000 টাকা, এবং আপনার প্রভিডেন্ট ফান্ডে আপনার প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে 1,000 টাকা করে, তাহলে 12,000 টাকা। আর আমরা ধরে নিচ্ছি আপনি বছরে 2টো উৎসব ভাতা পেয়েছেন, একটি অগস্ট মাসে একটা বেসিকের সমান 20,000 টাকা, আরেকটি মে মাসে আপনার বেসিকের সমান 20,000 টাকা, এবং অন্যটি এপ্রিল মাসে বৈশাখী ভাতা বাবদ 4,000 টাকা আপনি পেয়েছেন। তাহলে আপনার টোটাল বোনাস এবং ইনসেন্টিভ বাবদ আপনি পেয়েছেন 44,000 টাকা। এছাড়াও আপনি অন্য কোনো ধরনের পেমেন্ট পেতে পারেন, এবং সেটা যদি পেয়ে থাকেন তাহলে আপনি আদার্সের ঘরে হিসাব করে আপনি এখানে হিসাব করে এটা দেখাবেন। আমরা ধরে নিচ্ছি আপনার আদার্স অন্য কোনো টাকা আপনি পান না, তাই এখানে 0 আছে। তাহলে আমরা পেলাম আপনার সমগ্র অর্থ বছরে, অর্থাৎ 2020 এবং 2021 অর্থ বছরে আপনার টোটাল আয় হলো 5,48,000 টাকা। বেতন খাত থেকে আপনার সম্পূর্ণ আয় হিসাব করার পরে আমরা আপনার করযোগ্য আয় বের করব, এবং এই করযোগ্য আয় বের করতে হলে আপনার শিডিউল 24A পূরণ করতে হবে, এবং এই ফর্মটি আপনি এনবিআর এর ওয়েবসাইটে পাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার লিখব। অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2021-2022। এই জায়গাটিতে আমাদের অনেকেরই ভুল হয়ে থাকে। মনে রাখবেন আপনি 2020 এবং 21 অর্থ বছরে যে আয়টি করেছেন সেই আয়ের অ্যাসেসমেন্ট হচ্ছে 2021 এবং 2022 অর্থ বছরে এসে, তাই অ্যাসেসমেন্ট ইয়ার 2021 এবং 2022 হবে। তারপরে 2 নম্বর ঘরে আমরা টিআইএন নাম্বার লিখব। এরপরে আমরা আপনার করযোগ্য আয় বের করব। প্রথমে বেসিক পে আমরা দেখেছিলাম আপনি বেসিক পে পেয়েছিলেন 2,40,000 টাকা। এই 2,40,000 টাকা সবটুকুই করযোগ্য আয়। তারপরে স্পেশাল পে, আপনি কোনো স্পেশাল পে পাননি। যদি কোনো স্পেশাল পে পেতেন তাহলে সেটিও করযোগ্য আয় হতো। এরপরে এরিয়ার পে, অর্থাৎ আপনি যদি কোনো এরিয়ার পেয়ে থাকেন সেটি এখানে উল্লেখ করবেন, এবং এই এরিয়ারের সম্পূর্ণটুকুই করযোগ্য আয়। তারপরে ডেয়ারনেস অ্যালাউন্স, আমরা দেখেছিলাম আপনি কোনো ডেয়ারনেস অ্যালাউন্স পাননি, তাই এটা ফাঁকা আছে, অর্থাৎ এখানে 0 হবে। এরপরে আমরা দেখব আপনি বাড়ি ভাড়া বাবদ কত টাকা পেয়েছেন। আপনি বাড়ি ভাড়া বাবদ পেয়েছিলেন 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার মধ্যে কত টাকা করমুক্ত আয় হবে তার নির্দেশনা এখানে দেয়া আছে।
এখানে বলা হয়েছে 50% of basic pay or 25,000 per month, that is টাকা 3 লাখ per annum, whichever is lower. অর্থাৎ আপনি যত টাকা বেসিক পে পেয়েছেন তার 50% অথবা 3 লাখ টাকা, এই দুটো টাকার মধ্যে যেই টাকাটি কম সেই টাকাটি আপনি করমুক্ত আয় হিসাবে দেখাতে পারবেন। তাহলে আপনার হাউস রেন্ট পেয়েছিলেন 1,20,000 টাকা আর আপনার বেসিক ছিল 2,40,000 টাকা। এই 2,40,000 টাকার 50% হলো 1,20,000 টাকা, যেটি 3 লক্ষ টাকা থেকেও কম। সুতরাং আমরা এই 1,20,000 টাকাকে মাইনাস করছি। তাহলে এখানে আপনার বাড়ি ভাড়া বাবদ করযোগ্য আয় হলো 0। এরপরে আপনি চিকিৎসা ভাতা বাবদ পেয়েছিলেন 36,000 টাকা। এই 36,000 টাকার মধ্যে করমুক্ত আয় কতটুকু তার নির্দেশনা এখানে দেয়া আছে। বলা হয়েছে 10% অফ বেসিক পে অথবা টাকা 1,20,000 টাকা, এই দুটোর মধ্যে যেটি কম সেটি করমুক্ত হিসাবে দেখানো যাবে। তাহলে আপনার বেসিক 2,40,000 টাকা, 10% হলো 24,000 টাকা, যেটি 1,20,000 টাকা থেকেও কম। তাই আমরা 24,000 টাকায় মাইনাস করলাম। আপনার তাহলে করযোগ্য আয় হলো 12,000 টাকা। এরপরে কনভেন্স অর্থাৎ যাতায়াত বাবদ আপনি যে টাকা পেয়েছেন 24,000 টাকা, এই 24,000 টাকা থেকে আপনি সর্বোচ্চ 30,000 টাকা মাইনাস করতে পারবেন। যেহেতু আপনি 24,000 টাকা পেয়েছেন তাই 24,000 টাকার পুরোটাই মাইনাস হবে। তাহলে আপনার করযোগ্য আয় হলো এই খাত থেকে 0। এরপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, আমরা দেখেছিলাম আপনি ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়েছিলেন 44,000 টাকা, যার পুরোটাই করযোগ্য আয়। তারপরে আমরা দেখেছিলাম যে আপনি ট্রাভেলিং বাবদ পেয়েছিলেন 24,000 টাকা। এই 24,000 টাকার মধ্যে যে অ্যামাউন্টটি আপনি ট্রাভেলিংয়ে ব্যয় করেছেন সেটি মাইনাস হবে। আমরা ধরে নিলাম আপনি 20,000 টাকা ট্রাভেলিংয়ে ব্যয় করেছেন, তাহলে আপনার করযোগ্য আয় হলো 4,000 টাকা। এরপরে আপনি লিভ অ্যালাউন্স পাননি তাই 0 আছে, অনারিয়ামও 0 আছে। এখানে আপনি হাউস মেনটেন্যান্স পেয়েছিলেন 24,000 টাকা, যেটি আমরা লিখলাম এবং যার পুরোটুকুই করযোগ্য আয়। তারপরে বোনাস এক্স গ্রাসিয়া 0, আদার অ্যালাউন্স অর লাঞ্চ, আপনি লাঞ্চ অ্যালাউন্স পেয়েছিলেন 24,000 টাকা, যার পুরোটুকুই করযোগ্য আয়। এরপরে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আমরা দেখেছিলাম যে আপনার প্রতিষ্ঠান আপনার প্রভিডেন্ট ফান্ডে মোট 12,000 টাকা রেখেছে গত অর্থ বছরে, তাই এখানে 12,000 টাকা আসছে এবং এর পুরোটুকুই করযোগ্য আয়। এরপরে ইন্টারেস্ট অ্যাক্রুড অন এ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ আপনার প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আছে সেই টাকার উপরে আপনি যে লভ্যাংশ পেয়ে থাকেন সেই টাকাটিও আপনার এখানে দেখাতে হবে। আমরা ধরে নিলাম যে আপনি 0 টাকা পেয়েছেন, তাই এখানে 0 আছে। এরপরে ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে যদি কোনো গাড়ি সরবরাহ করা হয় তাহলে ধরে নেওয়া হয় যে ওই প্রতিষ্ঠান আপনাকে গাড়ি বাবদ একটি টাকা প্রতি বছর পে করছে। বলা হয়েছে যদি প্রতিষ্ঠান থেকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নিয়ে থাকেন তাহলে আপনার যে বেসিক আছে সেই বেসিকের 5% অথবা 60,000 টাকা, এই দুটি টাকার মধ্যে যেটি বেশি সেই টাকাটি এখানে অন্তর্ভুক্ত হবে। আমরা ধরে নিচ্ছি আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে গাড়ি দেওয়া হয়নি, তাই এখানে 0 টাকা আছে। এরপরে ডিমড ইনকাম ফর ফ্রি ফার্নিশড অর আনফার্নিশড অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে যদি কোনো বাসস্থান সরবরাহ করা হয় তাহলে ধরে নেওয়া হয় আপনি যে ফ্যাসিলিটি পাচ্ছেন তার এগেনস্টে আপনার প্রতিষ্ঠান আপনাকে একটি অ্যামাউন্ট পে করছে এবং তার পরিমাণ কত হবে তার নির্দেশনা দেওয়া আছে। বলা হয়েছে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে কোনো রকম ভাড়া ছাড়াই আপনাকে বাড়ি সরবরাহ করে তাহলে আপনার বেসিকে 25% অন্তর্ভুক্ত হবে। আর যদি আপনার প্রতিষ্ঠান আপনাকে সীমিত ভাড়ায় বাড়ি সরবরাহ করে থাকে বা বাসস্থান সরবরাহ করে থাকে তাহলে যে টাকা আপনার কাছ থেকে ভাড়া বাবদ আপনার প্রতিষ্ঠান নিচ্ছে আপনার বেসিকের 25% থেকে সেই ভাড়াটুকু বাদ দিয়ে যে টাকা থাকবে সেই টাকাটি আপনার এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা ধরে নিচ্ছি আপনার প্রতিষ্ঠান আপনাকে কোনো বাসস্থান সরবরাহ করেনি, তাই এখানে 0 টাকা আছে। এরপরে আদার ইফ এনি, এরপরে আপনার অন্য কোনো যদি পেমেন্ট পেয়ে থাকেন সেটি এখানে উল্লেখ করবেন। ধরে নিচ্ছি যে আপনি অন্য কোনো পেমেন্ট পাননি, তাহলে আপনার মোট 5,48,000 টাকা থেকে আপনি কর অব্যাহতি পাচ্ছেন 1,88,000 টাকা আর আপনার মোট করযোগ্য আয় হলো 3,60,000 টাকা। তাহলে এই হিসাবটি করার পরে আপনি এখানে আপনার নাম লিখবেন এবং এখানে সিগনেচার করবেন। এরপরে আমরা দেখব যে আপনি বাড়ি ভাড়া বাবদ কোনো টাকা আয় করেন কিনা এবং সেই হিসাবটি করতে হলে আপনাকে শিডিউল 24B এই ফর্মটি পূরণ করতে হবে।
এই ফর্মটিও আপনি এনবিআর এর ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানেও প্রথমে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার লিখবেন এবং আপনার টিন নাম্বার লিখবেন। এরপরে আপনার যদি বাড়ি থেকে থাকে সেই বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস এখানে লিখবেন, মোট কতটুকু জমির উপরে অবস্থিত সেই এরিয়াটি এখানে লিখবেন। আর যদি আপনি সংশ্লিষ্ট বাড়ির কোনো একটি অংশের মালিক হয়ে থাকেন তাহলে আপনার মালিকানাধীন যতটুকু অংশ আছে সেই অংশটি এখানে লিখতে হবে। এরপরে আপনার বাড়ি ভাড়া বাবদ যে আয়টি আপনি করে থাকেন বাৎসরিক, সেই আয়টি এখানে লিখবেন এবং সেখান থেকে আপনি এই খরচগুলো বাদ দিতে পারবেন। এরপরে রিপেয়ার অ্যান্ড কালেকশন, অর্থাৎ আপনার বাড়ি মেরামত বাবদ এবং আপনার বাড়ি থেকে যে ভাড়া আসে সেই ভাড়া আদায়ের জন্য আপনার যে খরচ হয়, যদি আপনি কাউকে রেখে থাকেন সেই ব্যক্তির বেতন ইত্যাদি আপনি মাইনাস করতে পারবেন। কিন্তু এখানে ইনকাম ট্যাক্স অথরিটি থেকে একটি নির্দেশনা দেওয়া আছে এবং সেটি হলো, বলা হয়েছে যে বাড়িটি যদি কোনো আবাসিক ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে তাহলে আপনি যে টাকা ভাড়া পাচ্ছেন সেই ভাড়ার সর্বোচ্চ 25% পর্যন্ত রিপেয়ার এবং কালেকশন বাবদ খরচ হিসাবে দেখাতে পারবেন। আর যদি বাড়িটি আপনি কোনো বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দিয়ে থাকেন তাহলে আপনি যে টাকা ভাড়া পাচ্ছেন সেই ভাড়ার সর্বোচ্চ 30% এই খাতে খরচ হিসাবে দেখাতে পারবেন। এরপরে যে ক্যাটাগরিগুলো আছে, মিউনিসিপ্যাল অর লোকাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, ইন্টারেস্ট অন লোন or mortgage or capital charge or insurance premium or vacancy allowance or other, এই বিষয়গুলো অ্যাট অ্যাকচুয়াল আপনি এখানে লিখবেন। তাহলে আপনার টোটাল আয় যেটা আমরা প্রথমে লিখেছিলাম সেখান থেকে এই 60টি ক্যাটাগরিতে আমরা আমাদের খরচগুলো মাইনাস করলে আমাদের ইনকামটি এই কলামে চলে আসবে। আমরা প্রথমে দেখেছিলাম টোটাল বাড়ি ভাড়া বাবদ আমরা কত টাকা পাচ্ছি, সেখান থেকে এই 60টি ক্যাটাগরিতে যে খরচ আপনার হয়েছে সে খরচটি মাইনাস করলে আপনার বাড়ি ভাড়া বাবদ কত টাকা আয় করেছেন সেটি এখানে চলে আসবে। তারপরে বলছে যে ইন কেস অফ পার্শিয়াল ওনারশিপ দ্য শেয়ার অফ ইনকাম, ধরে নিলাম আপনি এবং আপনার ওয়াইফ একটি ফ্ল্যাটের মালিক, তাহলে আপনি উপরে যে হিসাবটি দিয়েছেন এটি সম্পূর্ণ একটি ফ্ল্যাটের হিসাব এবং আপনি ওই হিসাবের 50% এই অংশটিতে আপনি লিখবেন। তখন আপনার হাউস প্রপার্টি থেকে ইনকাম এই কলামে যেটি এসেছে সেটি না হয়ে এই কলামে যেটি এসেছে সেটি হবে। এরপরে বলা হচ্ছে প্রোভাইড ইনফরমেশন ইফ ইনকাম ফ্রম মোর দ্যান ওয়ান হাউস প্রপার্টি, যদি আপনার আরও কয়েকটি বাড়ি থেকে থাকে বা ফ্ল্যাট থেকে থাকে সেইগুলো আপনি আলাদাভাবে এখানে উল্লেখ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে সবগুলো ফ্ল্যাটের থেকে কত আয় হলো সেগুলো এখানে, এবং সেক্ষেত্রে আপনার সবগুলো ফ্ল্যাট কিংবা বাড়ি থেকে যে আয় হয়েছে আয়টি যোগ করে আপনাকে দেখাতে হবে। আমি দেখানোর সুবিধার্থে বাড়ি ভাড়ার এই বিষয়গুলো আলোচনা করেছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি আপনার কোনো বাড়ি নেই, আপনি শুধু স্যালারি খাত থেকে আয় করেন। তাহলে আপনার স্যালারি খাত থেকে যে আয় ছিল 3,60,000 টাকা, এই 3,60,000 টাকার উপরে আমরা আপনার ট্যাক্স নির্ধারণ করব। আর যদি বাড়ি ভাড়া থেকে কিংবা অন্য কোনো খাত থেকে আয় থাকতো, যেমন কৃষি খাত থেকে আয় কিংবা ব্যবসা থেকে আয়, তাহলে সেই আয়গুলিকে যোগ করে তার উপরে কর নির্ধারিত হতো। যেহেতু অন্য কোনো খাত থেকে আর কোনো আয় নেই, সেহেতু আমরা শুধু এই 3,60,000 টাকার উপরেই ট্যাক্স নির্ধারণ করব। ট্যাক্স নির্ধারণের আগে আমাদের দেখতে হবে আপনি বিগত অর্থ বছরে যে টাকা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে আপনি কত টাকা রিবেট বা রেয়াত পাচ্ছেন। ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করতে হলে আপনাকে 3টি বিষয় মাথায় রাখতে হবে। এক, হাইয়েস্ট অ্যালাউয়েবল অ্যালাউন্স, অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবে এবং সেই সীমাটি হচ্ছে 1 কোটি টাকা। এটা গেল আমাদের 1 নম্বর ইস্যু। 2 নম্বরে আমরা দেখব যে আপনার আয়ের উপর ভিত্তি করে আপনি সর্বোচ্চ কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। বলা হচ্ছে আপনার যে করযোগ্য আয় সেই করযোগ্য আয়ের 25% পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন। তাহলে আমরা আগেই দেখেছিলাম আপনার ট্যাক্সেবল বা করযোগ্য আয় ছিল 3,60,000 টাকা। এই 3,60,000 টাকার 25% হলো 90,000 টাকা। তাহলে আমরা প্রথম দেখলাম একজন ব্যক্তি সর্বোচ্চ 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে আর আপনি ইনভেস্ট করতে পারবেন 90,000 টাকা। এরপরে 3 নম্বরে আমরা এসে দেখব যে আপনি কত টাকা অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছেন। তো আমরা ধরে নিচ্ছি আপনি প্রভিডেন্ট ফান্ডে 1,000 টাকা করে 12 মাসে 12,000 টাকা ইনভেস্ট করেছেন এবং সুপার অ্যানুয়েশন ফান্ডে আপনি 12 মাসে 1,000 টাকা করে 12,000 টাকা ইনভেস্ট করেছেন এবং আপনি অন্যান্য বা সঞ্চয়পত্র খাতে ইনভেস্ট করেছেন 6,000 টাকা
এবং আপনি ব্যাংকে পেনশন স্কিমে বা ডিপিএস হিসেবে 12 মাসে 5,000 টাকা করে 60,000 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে আপনি এই 12,000, 12,000, 6,000 এবং 60,000 মিলে 90,000 টাকা হলো। তাহলে আপনি ইনভেস্ট করেছেন 90,000 টাকা। তাহলে 1, 2, 3 এই 3টি অ্যামাউন্টের মধ্যে যেটি কম সেই অ্যামাউন্টের উপর ভিত্তি করে আপনি রেয়াত পাবেন। এরপরে আমরা ফাইনালি আপনার ট্যাক্স নির্ধারণ করব। আমরা দেখেছি আপনার করযোগ্য আয় হলো 3,60,000 টাকা। এবার আমরা এই 3,60,000 টাকার উপরে ট্যাক্স নির্ধারণ করব। বলা হচ্ছে প্রথম 3 লাখ টাকা ট্যাক্স ফ্রি, অর্থাৎ এই টাকার উপরে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে যে টাকাটা আছে সেই টাকার উপরে 5% হারে আপনি ট্যাক্স দিবেন। তো আপনার আয় ছিল 3,60,000 টাকা, সেখান থেকে 3 লাখ টাকা বাদ থাকলো 60,000 টাকা। এই 60,000 টাকার উপরে 5% অর্থাৎ 3,000 টাকা আপনার মোট ট্যাক্স। এবং এর পরের অ্যামাউন্টগুলোর আপনার জন্য প্রযোজ্য নাই, তাহলে আমাদের মোট ট্যাক্স আসলো 3,000 টাকা। এরপরে আমরা দেখব আপনি গত অর্থ বছরে যত টাকা ইনভেস্ট করেছেন সেই টাকার উপর ভিত্তি করে কত টাকা আপনি রেয়াত পাবেন। তো আমরা আগেই বলেছিলাম এই 3টি অ্যামাউন্টের মধ্যে যেটি সর্বনিম্ন তার উপর ভিত্তি করে আপনি রেয়াত পাবেন। তাহলে সর্বনিম্ন হলো 90,000 টাকা। এরপরে এখানে দুটো নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে আপনার সম্পূর্ণ আয় যদি 15 লক্ষ টাকা অতিক্রম না করে তাহলে 15%, আর যদি আপনার সম্পূর্ণ আয় 15 লক্ষ টাকাকে অতিক্রম করে তাহলে 10% অফ এলিজেবল অ্যামাউন্ট। তাহলে এই এলিজেবল অ্যামাউন্ট কি? ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেট করতে গিয়ে আমরা 3টি অ্যামাউন্ট দেখেছিলাম এবং বলেছিলাম এই 3টি অ্যামাউন্টের মধ্যে যেটি সর্বনিম্ন সেটির উপর ভিত্তি করে আপনি কর রেয়াত পাবেন। তাহলে সর্বনিম্ন হলো 90,000 টাকা। আপনার আয় যেহেতু 15 লক্ষ টাকা অতিক্রম করেনি, তাহলে আপনি 90,000 টাকার 15% অর্থাৎ 13,500 টাকা আপনি কর রেয়াত পাবেন। তো আপনার 3,000 টাকা ট্যাক্স থেকে 13,500 টাকা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে নেগেটিভ ফিগার চলে আসবে, কিন্তু যেহেতু আপনার ট্যাক্স এসেছিল তাই আপনাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে। আমরা এখানে হিসেবে 0 লিখলাম, কিন্তু আপনাকে ন্যূনতম ট্যাক্স প্রদান করতে হবে। ন্যূনতম ট্যাক্স প্রদান করার একটি নির্দিষ্ট হার রয়েছে এবং সেই হারটি হলো আপনি যদি ঢাকা অথবা চিটাগং সিটি কর্পোরেশন আওতাধীন ট্যাক্স পেয়ার হিসেবে নিবন্ধিত হয়ে থাকেন তাহলে আপনাকে 5,000 টাকা দিতে হবে, আর আপনি যদি অন্য কোনো সিটি কর্পোরেশন আওতাধীন নিবন্ধিত হয়ে থাকেন তাহলে 4,000 টাকা দিতে হবে, আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্য সকল ক্ষেত্রে 3,000 টাকা দিতে হবে। আমরা ধরে নিচ্ছি আপনি 30 জুন 2021 পর্যন্ত 3,000 টাকা জমা দিয়েছেন। এই টাকাটি আপনার প্রতিষ্ঠান আপনার স্যালারি থেকে কেটে রেখে সরাসরি ইনকাম ট্যাক্স অথরিটিকে জমা দিয়ে দিয়েছে। বাকি আছে 2,000 টাকা। এই 2,000 টাকা আপনাকে জমা দিতে হবে রিটার্নের সাথে। যদি এই 2,000 টাকা আপনি 30শে নভেম্বরের মধ্যে না দেন তাহলেই আপনি জরিমানার সম্মুখীন হবেন। এবং এই টাকাটি আপনি যে মাধ্যমেই জমা দিয়ে থাকেন না কেন তার রেফারেন্স আপনি রাখবেন এবং তার প্রুফ আপনি আপনার রিটার্নের সাথে জমা দিবেন। আপনার ট্যাক্স নির্ধারণের পরে চতুর্থ ধাপে এসে আমরা আপনার সকল সম্পত্তি ও দায়ের বিবরণী কিভাবে লিখবেন সেই প্রক্রিয়া দেখব। পূর্বে আমরা আমাদের মূল রিটার্নের মধ্যেই আইটি 10B ফর্ম পূরণ করে সম্পত্তি ও দায়ের বিবরণী লিখতাম, কিন্তু 2020 সালে বাংলাদেশ রাজস্ব বোর্ড পূর্বের ফর্মটিকে কিছুটা মডিফিকেশন করে আইটি 10B 2016 নামকরণ করেছে। আপনি চাইলে পুরাতন আইটি 10B পূরণ করতে পারেন অথবা নতুন ফর্ম আইটি 10B 2016 পূরণ করে আপনার সম্পত্তি ও দায়ের বিবরণী জমা দিতে পারেন। আমরা এখানে সংক্ষিপ্তভাবে পুরাতন ফর্ম আইটি 10B পূরণ করার পদ্ধতি দেখব। পরবর্তীতে অন্য কোনো সময় বিস্তারিত ও সংশোধিত ফর্ম আইটি 10B 2016 কিভাবে পূরণ করতে হয় সেই পদ্ধতি দেখব ইনশাল্লাহ। যা হোক, প্রথমেই আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে, যদি কোনো বিজনেস থাকে, তাহলে সংশ্লিষ্ট অর্থ বছরের শেষ দিনে অর্থাৎ 30শে জুন আপনার ক্লোজিং ব্যালেন্স কত ছিল সেটি এখানে লিখবেন। দ্বিতীয়ত, আপনি যদি কোনো লিমিটেড কোম্পানিতে ডিরেক্টর হয়ে থাকেন এবং শেয়ার হোল্ড করে থাকেন তাহলে আপনি যত টাকার শেয়ার হোল্ড করছেন এবং সেটি যত টাকায় কিনেছিলেন সেই অ্যামাউন্টটি এখানে লিখবেন। এরপরে আপনার যদি কোনো নন এগ্রিকালচারাল প্রপার্টি থেকে থাকে, অর্থাৎ আপনার যদি একটি বাড়ি থাকে এবং বাড়ির পাশাপাশি কিছু জমি থাকে যেখানে কোনো কৃষিকাজ করছেন না, অথবা আপনি একটি জমি কিনে রেখেছেন যেখানে আপনি পরবর্তীতে বাড়ি করতে যাচ্ছেন, সেই ধরনের জমির মোট ক্রয় মূল্য কত ছিল আপনার সেটি আপনি এখানে
লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনার নন এগ্রিকালচার প্রপার্টি আছে 5 লক্ষ টাকার। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো আপনি যদি কোনো প্রপার্টি আপনার ফ্যামিলি থেকে বা আপনার বাবা মা থেকে ইনহেরিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে ওই সংশ্লিষ্ট জমির কোনো ভ্যালু লিখবেন না, 0 লিখবেন। বাট এখানে আপনি নোটে লিখবেন যে ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস। এরপরে আপনার এগ্রিকালচারাল প্রপার্টি যদি থেকে থাকে, অর্থাৎ আপনার যদি কোনো কৃষি জমি থেকে থাকে, তার বিবরণী এখানে আপনি দিবেন। আমরা ধরে নিচ্ছি আপনার এগ্রিকালচার প্রপার্টি আছে 4 লাখ টাকার। এরপরে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটি এখানে লিখবেন। আমরা আগেই দেখেছিলাম আপনি পিএফ ফান্ডে কিছু ইনভেস্টমেন্ট করেছেন এবং কিছু টাকা ব্যাংকে রেখেছেন। এরকম যতগুলো ইনভেস্টমেন্ট আছে সেগুলো সামারি করে সেই হিসাবটা এখানে লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনি 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন। এরপরে আপনি যদি কোনো মোটর ভেহিকলের মালিক হয়ে থাকেন তাহলে সেটিও এখানে লিখবেন, তার বাইং প্রাইস যেটি সেটি লিখবেন। আমরা ধরে নিচ্ছি আপনি একটি মোটর সাইকেলের মালিক এবং যার ভ্যালু হলো 1 লক্ষ টাকা, আমরা সেটি লিখলাম। এরপরে আপনি যদি কোনো জুয়েলারির মালিক হন, অর্থাৎ যদি কোনো স্বর্ণ থেকে থাকে আপনার মালিকানাধীন, সেটি আপনি এখানে লিখবেন এবং সেটির কস্ট এখানে আপনি লিখবেন, অর্থাৎ বাইং প্রাইস যেটি সেটি লিখবেন। এখানে একটি বিষয় উল্লেখ্য, সেটি হলো আপনি যদি কোনো জুয়েলারি কারো কাছ থেকে গিফট পেয়ে থাকেন, সেটির ভ্যালু আপনাকে ওখানে লিখতে হবে না, আপনি ওখানে ভ্যালু বাবদ 0 টাকা অ্যাড করবেন, কিন্তু সেখানে লিখবেন যে গিফট রিসিভড ফ্রম আদার্স। এরপরে আপনার বাসায় যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারের বাইং প্রাইস যেটা, অর্থাৎ আপনার ক্রয় মূল্য যেটা, সেটা আপনি লিখবেন। ধরে নিচ্ছে আপনি 2 লাখ টাকার ফার্নিচার আছে আপনার বাসায়। এরপরে আপনি লিখবেন আপনার ইলেকট্রনিক যে ইকুইপমেন্টগুলো আছে বাসায় সেগুলোর ক্রয় মূল্যগুলো, যেমন আপনার বাসায় টিভি থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, মোবাইল থাকতে পারে। এইগুলোর যে পারচেস প্রাইস বা ক্রয় মূল্য সেটি আপনি লিখবেন। আমি ধরে নিলাম যে আপনি 2 লাখ টাকার ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে আপনার বাসায়। এরপরে ক্যাশ অ্যাসেট আউটসাইড বিজনেস, অর্থাৎ আপনার হাতে যদি নগদ ক্যাশ থেকে থাকে কিংবা অন্য কোনো ধরনের ব্যাংকে কিছু টাকা জমা থাকে, সেই অ্যামাউন্ট আপনি এখানে লিখবেন। এখানে আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার 3 লাখ টাকা ক্যাশ অ্যাসেট আছে। এরপরে এনি আদার অ্যাসেট, এই উপরে উল্লেখিত আইটেমগুলো ছাড়াও যদি অন্য কোনো অ্যাসেট আপনার থেকে থাকে, যদি কোনো টাকা আপনি কাউকে দিয়েছেন বা হয়তো অতি শীঘ্রই পাবেন কিন্তু আপনি অ্যাসেট হিসাবে গণ্য করছেন, সেটিও আপনি এখানে লিখতে পারেন। ধরে নিচ্ছি আপনি আপনার 1 লাখ টাকার আদার অ্যাসেট রয়েছে। তাহলে এই অ্যামাউন্টগুলো হিসাব করলে আপনার গ্রস ওয়েলথ বা মোট পরিসম্পদ বের হবে 22 লক্ষ টাকা। এই 22 লক্ষ টাকা বা গ্রস ওয়েলথ থেকে আমরা যদি আপনার লাইবিলিটিকে মাইনাস করি, অর্থাৎ আপনার যদি কোনো লাইবিলিটি থেকে থাকে, যেমন ধরেন আপনি ব্যাংক থেকে 2 লাখ টাকা নিয়েছেন কিংবা আপনি কারো কাছ থেকে ধার নিয়েছেন, সেটি আপনাকে পরবর্তীতে দিতে হবে, তাহলে আপনি সেই অ্যামাউন্টটি এখানে লিখবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আপনার 2 লাখ টাকার লাইবিলিটি আছে, তাহলে আপনি 2 লাখ টাকা এখানে লিখলাম। তাহলে আপনার মোট গ্রস ওয়েলথ থেকে 2 লাখ টাকা লাইবিলিটি যেটি সেটি মাইনাস দিলে আপনার নেট ওয়েলথ চলে আসবে। এই হলো আপনার সম্পূর্ণ সম্পত্তির বিবরণী। প্রথম 4টি ধাপ শেষ করার পরে আমরা পঞ্চম বা সর্বশেষ ধাপে এসে আয়কর রিটার্ন পূরণ করব। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, তা হলো 2020 সালে বাংলাদেশ রাজস্ব বোর্ড পূর্বের আয়কর রিটার্ন ফর্ম আইটি 11 গ কে আইটি 11 গ 2016 নাম দিয়ে বেশ কিছু মডিফিকেশন এনেছে, যেখানে আপনার সম্পত্তি ও দায়ের বিবরণ কিছুটা বিস্তারিত দিতে হয়। আপনি চাইলে পুরাতন আইটি 11 গ পূরণ করতে পারেন অথবা নতুন বিস্তারিত সংশোধিত আইটি 11 গ 2016 পূরণ করে আপনার রিটার্ন জমা দিতে পারেন। তবে আমার কাছে পুরাতন আইটি 11 গ পূরণ করাই বেশি স্বাচ্ছন্দ্যজনক মনে হয়েছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে 2020 সালে একই সাথে বাংলাদেশ রাজস্ব বোর্ড নতুন 1 পৃষ্ঠার সংক্ষিপ্ত একটি আয়কর রিটার্ন ইন্ট্রোডিউস করেছে। এই আয়কর রিটার্নটি সবাই পূরণ করে জমা দিতে পারবে না, কিছু শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কিছু ব্যক্তি এই ফর্মটি জমা দিতে পারবে, বিশেষত যারা নিম্ন ও মধ্য আয়ের চাকরিজীবী। আমরা এখানে সংক্ষিপ্ত এই নতুন 1 পৃষ্ঠার রিটার্নটি পূরণ করার পদ্ধতি দেখব। মনে রাখতে হবে, এই সংক্ষিপ্ত ফর্মটি জমা করতে হলে আপনাকে 4টি শর্ত পূরণ করতে হবে। 1, আপনার করযোগ্য আয় 4 লক্ষ টাকার বেশি হতে পারবে না। 2, আপনার মোট গ্রস ওয়েলথ 40 লক্ষ টাকার বেশি হতে পারবে না। 3, আপনি কোনো মোটর ভেহিকলের মালিক হতে পারবেন না, তবে মোটরসাইকেল ব্যতীত। 4, সিটি কর্পোরেশন এলাকায় আপনি কোনো গৃহ সম্পত্তি কিংবা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন না, কিংবা গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ থাকা যাবে না।
এই 4টি শর্ত পূরণ করলে আপনি 1 পৃষ্ঠার এই আয়কর রিটার্নটি পূরণ করতে পারবেন। অন্যথায় আপনাকে বিস্তারিত আয়কর রিটার্ন পূরণ করে জমা দিতে হবে। তো আসুন দেখে নিই আমরা এই 1 পৃষ্ঠা আয়কর রিটার্নটি কিভাবে পূরণ করব। প্রথমত এই আয়কর রিটার্নের ফর্মটি আপনি এনবিআর এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে ফর্মটি প্রিন্ট করে আপনারা পূরণ করবেন। প্রথমে আপনারা এখানে আপনাদের ছবি অ্যাটাচ করবেন, তারপরে আপনারা ফর্মটি পূরণ করবেন এবং প্রথমে আপনারা আপনাদের নামটি লিখবেন। আমি এখানে উদাহরণস্বরূপ আমার নামটি লিখে দিয়েছি। এরপরে আপনার টিআইএন নাম্বার এবং আপনার ট্যাক্স সার্কেল নাম্বার এবং ট্যাক্স জোন নাম্বার, এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। এই তথ্যগুলো দিতে হলে আপনার আয়কর নিবন্ধন কপিতে যেতে হবে এবং সেখান থেকে এই তথ্যগুলো নিয়ে আমরা এখানে পূরণ করব। যেমন এখানে আপনি পাবেন টিআইএন নাম্বার রয়েছে, এটি আমার ব্যক্তিগত টিআইএন নাম্বার। আর ব্যক্তিগত নাম্বার হওয়ার কারণে আমি দুটো সংখ্যা এখানে হাইড করে দিয়েছি। এরপরে এখানে যেভাবে আপনার নাম লেখা আছে ঠিক সেম স্পেলিংয়ে ওখানেও নাম লিখবেন। এরপরে আপনার ট্যাক্স সার্কেল এবং ট্যাক্সেস জোন, এই দুটো তথ্যই এখানে পাবেন। এই তথ্যগুলো এখান থেকে দেখে নিয়ে আপনি পূরণ করবেন। এরপরে 5 এবং 6 নম্বরে আপনার কাছে জানতে চাবে যে আপনি বাংলাদেশে বসবাসকারী কিনা কিংবা বাংলাদেশি প্রবাসী কিনা। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্টের এখানে টিক দিবেন, আর যদি আপনি দেশে বসবাস করে থাকেন, রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে এখানে আপনি টিক দিবেন। এরপরে 7 নম্বর ঘরে এসে আপনি আপনার অ্যাসেসমেন্ট ইয়ার লিখবেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার 2021 এবং 22। আমরা আপনার 2020 এবং 21 অর্থ বছরে যে আয়টি করেছেন সেই আয়ের অ্যাসেসমেন্ট আমরা করছি 2021 এবং 2022 অর্থ বছরে এসে। এরপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং এনআইডি নাম্বার লিখবেন। এখানে লক্ষণীয় হলো এই দুটো বিষয় লিখতে ভুলবেন না, এক হলো আপনার মোবাইল নাম্বার এবং আপনার এনআইডি নাম্বার। এরপরে আমরা আপনার ট্যাক্সেবল ইনকাম কত এবং আপনার গ্রস ওয়েলথ কত এবং আপনার অ্যামাউন্ট অফ ট্যাক্স কত, এই 3টি তথ্য আমরা এখানে লিখব। আপনার ট্যাক্সেবল ইনকাম, গ্রস ওয়েলথ এবং অ্যামাউন্ট অফ ট্যাক্স আমরা আগেই দেখেছি। যেমন আপনার মোট ট্যাক্সেবল ইনকাম দেখেছিলাম 3,60,000 টাকা এবং আপনার গ্রস ওয়েলথ দেখেছিলাম 22 লক্ষ টাকা এবং আপনার মোট ট্যাক্স দেখেছিলাম 5,000 টাকা। এই তথ্যগুলো লেখার পরে আমরা আপনার সোর্স অফ ইনকাম লিখব। যেহেতু আপনি চাকরিজীবী তাই আপনার সোর্স অফ ইনকাম হচ্ছে স্যালারি। তারপরে 14 নম্বরে এসে আপনি ব্যাংক চালান নাম্বার এবং জমা দেওয়ার ডেট এখানে লিখবেন। আমরা আগেই দেখেছিলাম আপনার ট্যাক্স হলো 5,000 টাকা, তার মধ্যে 3,000 টাকা আপনার প্রতিষ্ঠান আগেই ইনকাম ট্যাক্স অথরিটি জমা দিয়ে দিয়েছে, আর বাকি আছে 2,000 টাকা। এই 2,000 টাকা আপনি যে মাধ্যমে জমা দিয়েছেন তার রেফারেন্স নাম্বারটি, চালান হলে চালান নাম্বার, পে অর্ডার হলে পে অর্ডার নাম্বার, ব্যাংক নেম এবং তারিখ লিখবেন। এরপরে আপনি এখানে জমা দেওয়ার ডেট লিখবেন এবং আপনার সিগনেচার করবেন। আর পরের যে অংশটুকু আছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এই অংশটি আপনি পূরণ করবেন না, এটি সংশ্লিষ্ট আয়কর অথরিটি পূরণ করবেন এবং আপনি আয়কর রিটার্ন জমা দিলে এই অংশটি কেটে আপনার হাতে তারা দিয়ে দিবে। তো এই হলো একজন বেসরকারি চাকরিজীবীর আয়কর রিটার্ন কিভাবে পূরণ করতে হয় তার পদ্ধতি। এখানে আমরা একজন মধ্যম আয়ের চাকরিজীবীর রিটার্ন দেখেছি। আমরা পরবর্তী ভিডিওগুলোতে যাদের ইনকাম 4 লক্ষ টাকার বেশি এবং যাদের পরিসম্পদ 40 লাখের বেশি তাদের আয়কর রিটার্ন কিভাবে পূরণ করতে হয় সেগুলো বিস্তারিত পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।